সবচেয়ে বড় আজগুবি জিনিস হলো গণভোট এবং তার প্রশ্ন। জুলাই সনদ আমি মানলাম না, জুলাই সনদ ঠিক হলো না, তাহলে আমার দেশ একদম শেষ হয়ে গেল, এই ধরনের যারা ভাবেন তারা এই জুলাই সনদ নিয়ে বাণিজ্য করতে চান। আন্দোলনের সময় যে প্রত্যাশা ছিল, তখন জুলাই চেতনা, তখন সংস্কার, এগুলো মানুষের মাথায় ছিল না। আমরা বলি না জুলাই একটা আন্দোলন হয়েছে দেশে, জুলাই অগাস্টে একটা আন্দোলন হয়েছে, একটা শাসক গোষ্ঠীর পতন হয়েছে। সেই পতনের সময় যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনকে পরবর্তী সময়ে ওটাকে জুলাই চেতনা বলা হয়েছে এবং তার সঙ্গে নানা রকম বিষয় যুক্ত হয়েছে এবং হতে হতে তারপরে একটা ডক্টর আলী রিয়াজদের নেতৃত্বে একটা বইয়ের আকার ধারণ করেছে, কিছু প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবকে জুলাই সনদ বলা হচ্ছে। এখানে 3টা স্টেপ। এক হলো আন্দোলন, আন্দোলনের সময়কার মানুষের চিন্তা ভাবনা, মানুষের আকাঙ্ক্ষা। দ্বিতীয় হলো জুলাই চেতনা নামে একটা বিষয়কে সামনে নিয়ে আসা। আর তৃতীয় হলো জুলাই সনদ নামে একটা লিখিত কিছু পয়েন্ট আনা। আমার অবজারভেশন হলো এই 3টাই এক না। মানুষের আন্দোলনের সময় যে প্রত্যাশা ছিল, তখন জুলাই চেতনা, তখন সংস্কার, এগুলো মানুষের মাথায় ছিল না, একেবারেই ছিল না। অথচ ওই আন্দোলনের কারণে কিন্তু হাসিনা সরকারের পতন হয়েছে। পতন হওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক সামনে গজায় গেল, যারা বলা শুরু করলো যে আমরা এই পতনের নেতা এবং আমরা এই চেয়েছি, আমরা 3 বছর ধরে পাঠচক্র করি, আমরা অত বছর ধরে ওইটা করি, হ্যান করি, ত্যান করি, আমাদের এই যে চিন্তা, এইটাই হলো চেতনা। মানে তাদের চিন্তাটাকে পুরো আন্দোলনের চেতনা হিসেবে তারা কিন্তু সামনে নিয়ে আসলো এবং ওই সময় প্রতিবাদ করার কেউ ছিল না, ওনারা এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। তারপরে ওই চেতনাটাকে কেন্দ্র করে এই জুলাই আন্দোলনের যারা বেনিফিশিয়ারি হলেন, মানে যারা নাকি আপনার ক্ষমতায় আসলেন অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে, এদের মধ্যে 80% জুলাই আন্দোলন এবং জুলাই চেতনার সঙ্গে সম্পৃক্ত ছিল না। এরা হলো সুবিধাভোগী শ্রেণী, একদম 100% সুবিধাভোগী শ্রেণী। এরা এই আন্দোলনের সঙ্গে ফিজিক্যালি, মেন্টালি, ফিনান্সিয়ালি কোনোভাবেই ইনভলভ ছিল না, ইনক্লুডিং ডক্টর ইউনুস, ওই যে ওনার নূরজাহান বেগম, তারপরে আপনার আরও যারা আছেন, আলী ইমাম মজুমদার আছেন না, কিছু ক্ষুদা বক্স চৌধুরী, এর যারা দেখতেছেন এগুলি সব হলো গিয়ে বেনিফিশিয়ারি। তাদের কোনো ধরনের ইনভলভমেন্ট ছিল না এই আন্দোলনের সঙ্গে। এই বেনিফিশিয়ারিরা এসে তাদের অবস্থানটাকে, ক্ষমতায় থাকার সময়টাকে দীর্ঘায়িত করার জন্য তারা সংস্কার নামক একটা উদ্ভট কিম্ভূত কিমাকার জিনিস আইনে বসাইলেন এবং এটা তৈরি করার জন্য কিছু ভাড়াটে অতি মাঝারি মানের বুদ্ধিজীবীকে নিয়ে আসছেন। ডক্টর আলী রিয়াজকে আমি চিনি, খুব ভালোভাবে চিনি, উনি আমার টিচার ছিলেন, আমার ডাইরেক্ট টিচার ছিলেন। উনি যখন টিচার ছিলেন, উনি ক্লাস ডিপার্টমেন্টের সবচেয়ে জনপ্রিয় টিচার ছিলেন না, ওনাকে আমি খুব ভালোভাবে চিনি। উনি যাকে সঙ্গে করে নিয়ে আসছেন মনির হায়দার, তাকে আমি আরও ভালোভাবে চিনি, উনি আমার সহকর্মী ছিলেন প্রায় 1 দশকের বেশি সময়। এগুলি আমি চিনি, এদের মেধা, এদের নলেজ লেভেল সম্বন্ধে আমার একটা ধারণা আছে। তো এই মাঝারি মানের কিছু লোক আইনা এই দেশে নিয়ে আসলেন, আমদানি করলেন, এরা খাইলো দাইলো এবং ওদের সঙ্গে একটাই শর্ত ছিল যে যতদিন পারো এটাকে টানো। এটা তারা আরও টানতো যদি আর্মি চিফ একটা ধমক না দিত। আর্মি চিফ একটা ধমক দিয়েছিল না যে 1.5 বছরের মধ্যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে, ওই ধমকের কারণে ঠিক 18 মাসের মধ্যে নির্বাচন, এরা ভীতু আছে, 18 মাসের মধ্যে তারা নির্বাচন দিয়ে মানে সরে গেছে। এই 3টা জিনিস কিন্তু 3 জিনিস, এটা মাথায় রাখবেন আগে। কাজেই জুলাই সনদ এবং জুলাই চেতনা, জুলাই চেতনা এবং আন্দোলনের প্রেরণা, 3 জিনিস, এভাবে ভাবেন। কাজেই জুলাই সনদ আমি মানলাম না, জুলাই সনদ ঠিক হলো না, তাহলে আমার দেশ একদম শেষ হয়ে গেল, এই ধরনের যারা ভাবেন তারা এই জুলাই সনদ নিয়ে বাণিজ্য করতে চান, নিজেদের ফয়দা লুটতে চান। এটা হলো মূল কথা। তারপরে এই সবগুলি আজগুবি জিনিসের মধ্যে সবচেয়ে বড় আজগুবি জিনিস হলো গণভোট এবং তার প্রশ্ন। যে প্রশ্নগুলি করছে এটা তো একটা উদ্ভট প্রশ্ন, একটা প্যাকেজ বানাইছে। আপনি হা দিলে সবগুলি হা, না দিলে সবগুলি না হয়। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, আবার এক্সাম্পল, বহুবার দিয়েছি এক্সাম্পলটা, আবার দিই। ধরেন আপনার সকালে আপনি আমাকে দাওয়াত করছেন, ব্রেকফাস্টের টেবিলের মধ্যে অনেক কিছু আছে, কলা আছে, রুটি আছে, ডিম আছে, আবার 1 পেগ মদও আছে, হুইস্কিও আছে। আপনি আমাকে বলেন এই সবগুলি মিলে প্যাকেজ, আপনি যদি খান সবগুলি খাইতে হবে, না খেলে আপনি একটাও খাইতে পারবেন না। আমি কি করবো ভাই? আমি যদি হুইস্কি না খাই
আমি ওই ধর্মপ্রাণ মুসলমান হই, আমি ভাই হুইস্কি খাবো না, হুইস্কি না খেলে কিন্তু আমি না খেয়ে থাকতে হবো, আমার ক্ষুধাও তো লাগছে, তা আমি করবোটা কি বলেন আপনি আমারে? এরা এরকম একটা প্যাকেজ নিয়ে আসছে, এই জন্যই তো বলছেন যে এটা একটা জাতীয় প্রতারণা। বললাম তো ভাই এরকম উদ্ভট। তারপরে আবার কি করলেন, গণভোট দিলেন। আমি যখন স্বাক্ষর করেছি তখন তো আমি এই দেশবাসী কি এজন্যই নিরুপায় হয়েছিল? দেশবাসী তো সবসময় নিরুপায়। দেশবাসীর উপায় কখন ছিল দেখেন, আমি আর একটা কথা বলি আপনাকে ভাই, এগুলি এই যে ইলেকশনটা তারা করলো, একটা গণভোট দিল, এই গণভোটের ভিত্তিটা কি? গণভোটের ভিত্তি হলো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আদেশটা কে করলো? আদেশটা দিল রাষ্ট্রপতি। আমাদের এখানে লার্নেড আইনজীবী আছেন, রাষ্ট্রপতির কি আদেশ দেওয়ার এখতিয়ার আছে? রাষ্ট্রপতি তো এখতিয়ারই নেই এরকম আদেশ দেওয়ার। আচ্ছা, তারপরে বললো গণভোট একটা অধ্যাদেশ করলো। অধ্যাদেশ কীভাবে হয়? অধ্যাদেশ কাকে বলে? পড়েন আপনি 93-1 আছে অধ্যাদেশ সম্বন্ধে। অধ্যাদেশ কি হয়, অধ্যাদেশ কখন হয়? রাষ্ট্রসভাপতি বিভিন্ন সময় যদি মনে করেন এই আইনটা এখন করা দরকার, তাহলে করবে। পার্লামেন্ট নট ইন সেশন, তখন রাষ্ট্রপতি দিতে পারে। আমি ধরলাম এরকম পার্লামেন্ট নাই, যে কোনো কারণে হোক উনি অধ্যাদেশ দেবেন, তারপরেই কিন্তু লেখা আছে এটা। তবে শর্ত থাকে, যে শর্তটা কেউ পড়ছে? শর্তটা হলো সেগুলি অধ্যাদেশ হবে যেগুলো আইন হতে পারে। মানে আইন মানে কি? 151 জনের সংসদ সদস্যের ভোটে সিম্পল মেজরিটির মাধ্যমে আইন হয় কিন্তু। আর সংবিধান সংশোধন হয় কত ভোটে? 2/3 দেওয়া। তো গণভোট কি আইন? গণভোট তো আইন না, গণভোট তো পার্লামেন্টের সংবিধানের একটা পার্ট। তা আপনার রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করে সংবিধানের পার্ট চেঞ্জ করতে পারে? যদি পারতই তাহলে আবার এই সংবিধান সংস্কার পরিষদ লাগে কেন? তো রাষ্ট্রপতি অধ্যাদেশ যে বলতো জুলাই সনদ পাস করলো না কেন? ভাই এটা হয় না। আইন সম্বন্ধে আমি ভালো বুঝি না, আমি আমার কমন সেন্স দিয়া আমি আমি এই কারণেই আমি যখন প্রথমবার বললাম যে ইউনূসের সমালোচনা হওয়া উচিত কোথায়, সেটা হলো এই রাষ্ট্রকে একটা মারাত্মক রকম অস্থিতিশীল অনিশ্চয়তার দিকে ঠেলে নেওয়া দেওয়ার জন্য যত রকম ব্রেন চাইল্ড হয়েছে, এটা তার এই 2 বছরের শাসন আমলে হয়েছে। যেটা এই যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে যেই কাছালটা এখন লাগছে, আমরা জানতাম ইট ইজ কামিং, বিকজ এইটা যেইভাবে যেই প্রক্রিয়ায় এই জিনিসটা হয়েছে, হাজার হাজার লক্ষ মানুষের সামনে আমি স্বাক্ষর করলাম একটা, আর স্বাক্ষর করার পরেই ওনারা এমন কিছু বিধান করলেন এই গণভোটে 4 প্রশ্নের 1 উত্তর, যেটা হুইস্কি সহ ভাত খেতে হবে, পান্তা ভাত খেতে হবে, এরকম একটা বিধান দিয়ে আপনি ভাবটা এমন করলেন যেটাতে কোনো ঐক্যমত্য হয় নাই, রাজনৈতিক দলগুলো বিষয়ে আলোচনা করে নাই। কিন্তু এখন ন্যারেটিভটা কি প্রতিষ্ঠিত হচ্ছে? এখন হচ্ছে যে বিএনপি সংস্কার মানতেছে না। তো এই যে বিএনপিকে ভিলিফাই করার মাধ্যমে এই রাষ্ট্রের যে শেষ মধ্যপন্থার সরকার ব্যবস্থার যে চেইন, সেই চেইনটা কাটার সকল রকম আয়োজন জুলাই সনদের মধ্য দিয়ে রোপিত করে গেছে ডক্টর ইউনূস। আপনি একবার চিন্তা করেন তো, আজকে এই লেজিটিমেট মধ্যপন্থার একটা গভর্নমেন্টের যদি গ্রহণযোগ্যতা নষ্ট করা হয় সনদ, জুলাই সনদ এটার নামে, এই রাষ্ট্রের মালিকানা কাদের হাতে যাবে 2 দিন পরে? দেখতে পান কিনা? এইটার সমস্ত বীজ ডক্টর ইউনূস এবং তার এই যে গোষ্ঠী 14 গোষ্ঠী তারা বপন করে গিয়েছেন। আমার মনে হয় সেখানেই তার সবচেয়ে বড় বিরোধিতার জায়গা হওয়া উচিত, এবং সেটা আমি করি, সবসময় করেও যাবো।